স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিনে। আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা স্বাস্থ্য, জনস্বাস্থ্য, স্বাস্থ্য ব্যবস্থার নানা আঙ্গিক নিয়ে কথা বলে থাকি। চিকিৎসা কেবলমাত্র একজন চিকিৎসক এবং রোগীর মাঝে সীমাবদ্ধ না থেকে তার ফলাফলকে বৃহত্তর জনমানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার বিষয় নিয়ে আমরা কথা বলি। ঠিক সেরকম একটি উদ্দেশ্য নিয়ে আজকে এসেছি। আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট চিকিৎসক, যারা কেবল চিকিৎসক নয়, যারা কেবল বাংলাদেশের মধ্যে নয়, বাংলাদেশের গণ্ডিকে ছাড়িয়ে দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন এবং সেই সাথে তাদের জ্ঞান, তাদের কর্ম, তাদের প্রজ্ঞা নিয়ে বাংলাদেশের জন্য কাজ করছেন, বাংলাদেশের মানুষের স্বার্থে এগিয়ে এসেছেন। সেই জন্য আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে কর্মভূমিতে জন্মভূমির ভাবনা, অর্থাৎ তারা যেখানে কাজ করছেন সেখান থেকেও জন্মভূমির জন্য তারা ভাবছেন, কথা বলছেন। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর তাজবিরুল ইসলাম, চেয়ারপারসন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল সহযোগী অধ্যাপক, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হাসপাতাল, যুক্তরাষ্ট্র। তিনি কিছুক্ষণ পরে আমাদের সাথে যুক্ত হবেন অনলাইনে। আর আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, প্রফেসর অব মেডিসিন অ্যান্ড নেফ্রোলজি, লিউইস কার্টস স্কুল অব মেডিসিন, টেম্পল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। আরও আছেন ডক্টর চৌধুরী হাফিজুল আহসান, প্রফেসর অব মেডিসিন অ্যান্ড কার্ডিওলজি, স্কুল অব মেডিসিন, ইউনিভার্সিটি অব নেভাদা, লাস ভেগাস, মার্কিন যুক্তরাষ্ট্র। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বেসিক্যালি যে আপনাদের কাজ এবং সেই কাজ কিভাবে বাংলাদেশের মানুষের কাজে আসছে এবং কেনই বা আপনারা দেশের বাইরে প্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে কাজ করা সত্ত্বেও দেশের জন্য কাজ করেন। আমি ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে প্রথমে যেতে চাই যে আপনি দীর্ঘদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন, 40 বছর আগে, এবং এখনও আপনি কাজ করছেন এবং সেই সাথে বাংলাদেশে ফিরে আসছেন বারবার। বাংলাদেশের জন্য আপনার যে নারীর টান, সেটা থেকে আপনি বিচ্যুত হননি। এর রহস্য কি? কেন আপনি বারবার দেশে আসছেন দেশের টানে এবং কাজ করছেন? না, ধন্যবাদ। ভালো লাগছে অনুষ্ঠানে এসে। আমাদের যে বয়স, আমরা মুক্তিযুদ্ধের সময়ের মানুষ। আমি প্রথম বর্ষে যখন ছিলাম 3 মাস, তখনই সশস্ত্র সংগ্রামে জয়েন করেছিল মুক্তিযুদ্ধে। আমার বাবা সিলেট মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, শহীদ ডক্টর শামসুদ্দিন আহমেদ, উনি শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধে। দেশ যখন স্বাধীন হলো, তখন তো যেটা রাস্তাঘাট ভাঙা, সব কিছু বিধ্বস্ত দেশ, বঙ্গবন্ধু ফিরে আসলেন, আমেরিকা, চায়না, সৌদি আরব, কেউ আমাদের কোনো হেল্প করছে না, তখন একটা বিপর্যয়ের অবস্থা। সেই সময় আমাদের মনে হয়েছে যে আমাদের সবাইকে এই দেশ গঠনে যে যার জায়গা থেকে আছে সেখানে কাজ করতে হবে। তো আমি এখানে আমাদের 76-এ পাশ করে 77-8-এ ইন্টার্নশিপ শেষ করে 2 বছর অর্থোপেডিক্স যখন করছিলাম, তখন একজন অর্থোপেডিক সার্জন এসে বললেন যে আমেরিকা থেকে আসতো তারা, বলে তুমি তো খুব ভালো হাত, তুমি আসলে অর্থোপেডিক্স করতে পারবো। আমার কিন্তু আমেরিকা যাওয়ার 1.5 বছর আগে ইমিগ্রেশন ভিসা হয়েছিল, আমি যাই নাই। যখন মনে হলো আরে এটা আমার শেখা দরকার, এই জন্য আমি গেলাম। যদি আমি অর্থোপেডিক্সে ঢুকতে পারি নাই, কিন্তু মনে হতো যে আমি যে আসলাম আমেরিকাতে, আমার দেশ, আমার বাবার রক্তে ভেজা দেশ, আমি যুদ্ধ করেছি, আমি দেশের অবস্থা দেখেছি, আমি তো পালিয়ে থাকতে পারি না। পরে মনে হলো বাইরে থেকে অনেক কিছু করা যায়। যখনই আমাদের ট্রেনিং শেষ হলো, যেমন বিএমএ নর্থ আমেরিকা কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তান মেডিকেল আগে কিন্তু হয়েছে। আমি ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার। আচ্ছা, আমি এখানে বিএমএতে ইনভলভ ছিলাম। প্রকৃতি যেটা প্রকৌশল কৃষিবিদ চিকিৎসক, ওইটার আমি ডাক্তারদের সেক্রেটারি ছিলাম। তো ইনভলভ থাকতাম সবসময় কিছু না কিছুতে। তো ওখানে যাওয়ার পরে আমার মনে আছে যে আমি ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টিতে ঢুকলাম, প্র্যাকটিসে গেলে হয়তো আর 5 গুণ বেশি আর্ন করতাম। আমি দেখলাম যে আমি যদি ইউনিভার্সিটির ফ্যাকাল্টিতে ঢুকি, তখন বাংলাদেশে আসলে ছেলেপেলে আমার কথা শুনবে অ্যাকাডেমিশিয়ান হিসেবে। তো যার জন্য আমরা ওখানে থাকলাম এবং আমি আলটিমেটলি 5টা সাবজেক্টে স্পেশালাইজেশন করলাম। কেন? যে যত বেশি ওখানেও যেরকম সম্মান হবে, দেশেও কিছু করা যাবে। দেশে আমি গত 16 বছর প্রত্যেক বছরই আসি, অনেক কিছু করার চেষ্টা করি, কিছু করতে পারি, কিছু পারি না। তবে প্রবাসী যারা গিয়েছেন বিভিন্ন কারণে, আমার একটা কারণ থাকতে পারে, হাফিজের একটা কারণ থাকতে পারে, সবাই কিন্তু দেশের জন্য করতে চায়। আমরা শুধু রাস্তা করে দিতে হবে কে কীভাবে সহজভাবে করতে পারে। এক্স্যাক্টলি, অনেক ধন্যবাদ। এটা একটা অনুপ্রেরণা এবং আমাদের দেশে যারা আছেন তাদের মাধ্যমেও কিন্তু আপনাদের এই জ্ঞানটাকে কীভাবে কাজে লাগানো যায় সেটার জন্য একটা রাস্তা আমাদের তৈরি করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। প্রফেসর চৌধুরী হাফিজুল আহসান, আপনার কাছে আসছি। আপনি তো একজন প্রতিষ্ঠিত কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ। আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান আপনি বাংলাদেশের মানুষের কাজে লাগানোর জন্য কিছু করছেন কি? আমি 2004-2005 সাল থেকে বাংলাদেশে আসি। আমরা ওখান থেকে টেকনোলজিস্ট, ফিজিশিয়ানস তাদেরকে প্রথম দিকে নিয়ে আসছি।
এবং আমি কাজ করছি ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে এবং এরপরে হার্ট ফাউন্ডেশন। এবার আসলাম, এবার আমি লেকচার দিলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজে। গত প্রায় 15 বছরের উপরে আমার অভিজ্ঞতা বাংলাদেশে এসে কাজ করার, এবং কার্ডিওলজি সেক্টরে আমি বলবো বাংলাদেশ অনেক অনেক উন্নতি করেছে। তো আমরা চাই যে এটা খুব এভিডেন্স বেসড মেডিসিন, তো কার্ডিওলজি সেক্টরে, এবং এখানে অনেক এক্সপেন্সও ইনভলভ। তো আমাদের দায়িত্ব হচ্ছে যে লিটারেচারটা জানা, স্টাডিজগুলোর উপরে আমাদের যেন খুব দখল থাকে এবং আমরা যেন অ্যাফোর্ড করতে পারি এই ধরনের হৃদরোগের চিকিৎসা আমরা আমাদের দেশের মানুষকে দিতে পারি। এই জন্য দায়িত্বটা অনেক বেশি। তো আমি শিখছি এখানে এসে, আমাদেরও অনেক কিছু শেখার আছে, আবার আমরাও ওখান থেকে মানে অনেক আধুনিক প্রযুক্তি, তার যে অভিজ্ঞতা তা আমার এখানকার বিশেষজ্ঞদের সাথে শেয়ার করি, এবং দেশের মানুষের জন্য কাজ হয় এরকম কাজ করতে পারে নিজেকে মনে করি সৌভাগ্যবান। ধন্যবাদ ডক্টর হাফিজুল হাসান। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছে ডক্টর তাজবিরুল ইসলাম। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনার সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। আমরা জানি যে আপনি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার চেয়ারপারসন হিসেবে কাজ করছেন। তো প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার কাজ সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই, যে এটা কেন আপনারা এটা শুরু করলেন এবং কি ধরনের কাজই বা আপনারা করছেন। ডক্টর তাজবিরুল ইসলাম, হ্যাঁ, আপনাকে একটু আনমিউট করতে হবে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখনো আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, আমরা আপনার কাছে ফিরে আসছি। আমরা একটু ডক্টর জিয়াউদ্দিন আহমেদ আপনার কাছে একটু যেতে চাচ্ছি। সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি কাজ করছেন ইনফেকশন কন্ট্রোল, ডায়ালাইসিস, এগুলো নিয়ে আপনি সিলেটে কিছু কার্যক্রম আপনি করেছেন, কিছু কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত। এই কাজ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কি ভূমিকা রাখছে এবং কাজটা সম্পর্কে যদি আমাদেরকে একটু আইডিয়া দেন যে কি করছেন ওখানে এবং সেটা কিভাবে আমাদের কাজে লাগে। আসলে সিলেটে তো মাত্র কয়েক বছর আগে, আমি তো ঢাকায় সবসময় কাজ করতাম। ইনফেকশন কন্ট্রোল যেটা, সেটা অন্য একটা ব্যাপার, যে আমাদের বাংলাদেশে ইনফেকশাস ডিজিজ স্পেশালাইজেশন নাই। আমি যখন দেখলাম যে আমাদের দেশে ইনফেকশন, হাসপাতালে একজন ভর্তি হচ্ছে, পাশের বেডে ওই আরেকজন ইনফেকশন নিয়ে চলে যাচ্ছে। তো বেসিক হসপিটাল অ্যাকুয়েড ইনফেকশনের জন্য আমরা ড্রেক্সেল ইউনিভার্সিটিতে ছিলাম তখন, ওখান থেকে আমি একটা গ্রান্ট নিয়ে এসে আমরা ইনফেকশন কন্ট্রোল সেন্টার করি। ঢাকার যত হাসপাতাল আছে সব হাসপাতালে আমরা ট্রেনিং দেই, ডাক্তারদের, নার্সদের, অ্যাডমিনিস্ট্রেটরদেরকে, এবং আমাদের একটা ইনফেকশন কন্ট্রোল কমিটি আছে। এটা এখন প্রাইম মিনিস্টারকে হেল্প করছে টু সেট আপ দ্য মডেল অফ হসপিটাল অ্যাকুয়েড ইনফেকশন। সেটাও আমরা ফান্ড দেওয়া ছিল, অনেক বছর হচ্ছে। আচ্ছা, আমাদের এটা একটা সাবজেক্ট, আমার সাবজেক্ট যদিও না, কিন্তু আমি জানি এটা দরকার। আমি যেটা করেছি যে কিডনিতে, আমি তো যেহেতু আমি কিডনি স্পেশালিস্ট নির্ভর ছিলাম, এবং পেটে দিয়ে যে ডায়ালিসিস করে সেইটা করা হয় বন্ধ হয়ে গেছিলো ডিফারেন্ট টেকনিক্যাল কারণে। ওইটা আমি 90-তে এসে শুরু করি, প্রফেসর হারুন এনকারেজ করেছিলেন। আর এমনি সিলেটে আমি গত 4 বছর থেকে আমরা একটা কিডনি ডায়ালিসিস সেন্টার করেছি, আমি এটার চেয়ারম্যান। তো ওইটাতে আমরা 30% ফ্রি দেই, আর মানুষকে 1/3 দেই। আমরা দেখাতে চাচ্ছি যে ডায়ালিসিস না করলে মানুষ মরে যাবে, তারা নর্মাল মানুষ। তো এটা বাঁচাতে গেলে তাদের বাড়িঘর সব বিক্রি করতে হয়। তো আমাদের আলটিমেটলি গোল হবে যে সবাই যেন ফ্রি ডায়ালিসিস করতে পারে, সেটা আমরা করেছি। এবং একটা হাসপাতালে আমরা গভর্নমেন্টের সাথে একটা নন প্রফিট হসপিটালের জন্য আমরা 10তলা বিল্ডিং শুরু করে দিয়েছি। আর কিডনি ওটা করার সময় এর মাঝে কথাটা আসে যে করোনার সময় সিলেটে একটা পর্যায়ে ছিল যে শামসুদ্দিন হাসপাতালে 100 বেডের, যেটা ওটা ছাড়া ইভেন উসমানী মেডিকেল কলেজ থেকে প্রাইভেট মেডিকেল কলেজে কোনো পেশেন্ট নিত না, গাড়ির মধ্যে পেশেন্ট মারা যাচ্ছিল। তখন আমরা কিডনি হাসপাতাল, আমি কিন্তু আমেরিকায়, ওখান থেকে বসে এই কিডনি হাসপাতালে আমাদের অনেক ফান্ড দিয়ে, যা ফান্ড ছিল সব দিয়ে আমরা 2টা সরকারি 35 বেড আর 50 বেডের 2টা হাসপাতালকে আমরা আইসোলেশন সেন্টার হিসেবে 6টা মাস চালিয়েছি আমাদের খরচে, 40টা এমপ্লয়ি অ্যাড করেছে। তো এগুলো আমরা বাইরে থেকে করা সম্ভব, বিকজ আমার একটা সেন্টার ছিল, আমার লোকজন ছিল। ঢাকাতে আরও অনেক কিছু করেছি মেডিকেল এডুকেশনের জন্য। আমি আমেরিকাতে 6 জন প্রফেসর নিয়ে ট্রেন করেছি। এখানে ফার্স্ট আমরা 3 দিনের সেমিনার করেছি, ইন্ডিয়া থেকে লোকজন এসেছে, সমস্ত বাংলাদেশের প্রফেসর এসেছেন, একটা পর একটা অনেক ইমার্জেন্সি মেডিসিন। রিসেন্টলি যেটা আমি বলতে চাই যে ফার্স্ট টাইম মনে হয় বাংলাদেশে যে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে 1 বছরের ফেলোশিপ, যেটা ক্লিনিক্যাল ফেলোশিপ, যেটা ওখানে না গেলে দেয় না কোনো দিন, তারা 5 বার এখানে আসবে, সেটা দেবে, সেটা আমরা এস্টাবলিশ
করেছি, 6 মাস হয়ে গেছে অলরেডি। কিছু ঝামেলা হচ্ছে, সরকারের কিছু ঝামেলা থাকে, এটাকে আমাদের সরকারকে বোঝাতে হবে যে ঠিক ওরা যেরকম চায়, আমরা এখানে যেরকম চাই, তার মধ্যে গ্যাপটাকে কমাতে হবে, কারণ অনেক সময় কিছু লজিস্টিক আছে। তো আমরা কিন্তু সবসময় মাথার মধ্যে চিন্তা আছে এটা ওটা করার। আমি খালি না, আমাদের অনেকেই আছে প্রবাসী, তারা করতে চান। জি, ধন্যবাদ। আমরা একটু ডক্টর তাজবিরুল ইসলামের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। আমি সম্ভবত উনি এখনও সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন, আমরা ওনার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটু প্রফেসর চৌধুরী হাফিজুল হাসান আপনার কাছে যেতে চাই যে আমরা যেটা শুনেছি যে আপনি অ্যাকাউন্টেবল হেলথ কেয়ার বা দায়িত্বশীল স্বাস্থ্য সেবা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। বিষয়টিকে একটু বুঝিয়ে বলবেন আমাদের জন্য যে কি করছেন, বিষয়টি কি? দায়িত্বশীল স্বাস্থ্যসেবা মানে আমি বোঝাতে চাই যেটা আমরা ধরেন কাজ করছি মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা যখন কোনো কাজ করি, যখন কোনো প্রসিডিওর করি, যখন কোনো ট্রিটমেন্ট প্ল্যান দিই, হসপিটালাইজড কেয়ার এটা তো একজনের ব্যাপার না, এটা একটা সমন্বিত একটা কার্যক্রম, একটা টিম ওয়ার্ক। তো এই টিম ওয়ার্কের যদি কোনো ওভারসাইট না থাকে তাহলে আমরা সেখান থেকে শিখতে পারি না। মানে আমরা অলওয়েজ উই আর স্ট্রাইভিং ফর এক্সেলেন্স। তো যদি দায়িত্বশীল স্বাস্থ্যসেবা মানে হলো যে আমাকে কেউ দেখছে এবং আমার সাথে আরেকজন বিশেষজ্ঞের কন্টিনিউয়াস একটা ইন্টারাকশন হয়, আমরা কেস প্রেজেন্ট করি। এই ওভারসাইটটা থাকার ফলে হয় কি, কেয়ার যেরকম এনশিওর্ড হয়, স্ট্যান্ডার্ড অফ কেয়ার যেরকম এনশিওর্ড হয়, তার সাথে সাথে আস্থার জায়গাটাও বেড়ে যায় যে এটা একটা টিম ওয়ার্কের মাধ্যমে হচ্ছে। এমন না যে একজন ডাক্তার দেখলেন হঠাৎ করে বলে দিলেন যে এটা অ্যাপেন্ডিক্স ফেলতে হবে, অথবা চট করে সি সেকশন করতে হবে, অথবা স্টেন্ট করলেই হয়ে গেল। কিন্তু হয়তো এরকম যে লিটারেচার বলছে যে না, স্টেন্ট না করে শুধু মেডিকেল থেরাপিতেও চলে। তো এই ওভারসাইটটা যদি থাকে তাহলে আমরা এনশিওর করতে পারবো যে হোয়াট ইজ দ্য বেস্ট কেয়ার ফর দি পেশেন্ট। এটা কিভাবে এনশিওর করা যেতে পারে? এটা আমাদের একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। যদি আমরা আমাদের পেশেন্ট বা আমাদের মেম্বারদেরকে বোঝাতে পারি যখন ইউ আর ইন গুড হেলথ, আপনি যখন সুস্থ আছেন তখন আপনি একটা প্রোগ্রামের ভিতরে আসেন, আপনি প্রিভেন্টিভ কেয়ারের দিকে যত্ন নেন, আপনার এই জিনিস করা উচিত। মনে করেন যে আমাদের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের ব্যাপার ধরেন যে স্ক্রিনিং প্রোগ্রাম এটা ছিল কিনা, স্মোকিং সিসেশন, কোলেস্টেরল এডুকেশন প্রোগ্রাম, ম্যামোগ্রাম, সার্ভাইকাল ক্যান্সারের জন্য স্ক্রিনিং প্রোগ্রাম, এগুলো আমরা এনশিওর করি কিনা বাচ্চাদের জন্য, এবং এখন অ্যাডাল্ট কোভিড-19-এর সময় ভ্যাকসিনেশন প্রোগ্রামে অ্যাডভাইস কি। তারপরে যদি অসুস্থ হই তখন আমাদের একটা রিভিউয়ার প্যানেল, ফ্যাকাল্টি যারা আছেন তাদের সাথে বাংলাদেশের যারা ফ্যাকাল্টি তাদেরকে সমন্বয় করে আমরা এনশিওর করতে পারি আমাদের মেম্বারদের কি হলে ভালো হয়। এটা কন্টিনিউয়াস প্রসেস, যাতে করে আমাদের রোগী বা আমাদের মেম্বাররা বুঝতে পারেন যে তাদেরকে দেখভালের জন্যে বন্ধুর মতো একটা অর্গানাইজেশন আছে এবং একটা ওভারসাইট আছে। এবং তাতে হবে কি, আমাদের দেশের যে স্বাস্থ্যসেবা তার উপর আস্থাও কিন্তু বাড়বে এবং আমরা কিন্তু আরও উন্নতির দিকে এগিয়ে যাব। আমরা কথা বলবো এখন ডক্টর তাজবিরুল ইসলাম আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন। আমরা একটু আগেও চেষ্টা করেছিলাম আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু টেকনোলজির সমস্যার কারণে আমরা তখন কথা বলতে পারিনি। সেই প্রশ্নটি আপনার কাছে আবারও রাখতে চাই, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া কেন, কিভাবে, কি অর্থাৎ কি করছে এই প্রতিষ্ঠানটি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24 আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ভালো লাগছে, দুইজন খুবই স্বনামধন্য এবং আমার খুব রেসপেক্টেড পারসন, চৌধুরী হাসান and হাফিজ and সাদেক, ডক্টর সাদেক ভাই বলি আমরা, ওনারা আছেন আজকে এই প্রোগ্রামে। তো আসলে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার যাত্রা শুরু হচ্ছে জুলাই 2020-এ, প্রায় 1.5 বছর হয়ে গেল আমাদের যাত্রা। তো আসলে এই আজকে যাদেরকে দেখছেন, এই হাফিজ ভাই আছে আজকে, সাদিক ভাই আছে আজকে, ওনারা সবাই দেশের জন্য কাজ করছে অনেক দিন ধরে। আমিও কাজ করছি অনেক দিন ধরে, প্রায়, যদি আমি ওনার জুনিয়র, কিন্তু আমিও কাজ করছি প্রায় 10-12 বছর হয়ে গেল। কিন্তু আমি কাজ করছি, আমরা সবাই কাজ করছিলাম বিক্ষিপ্তভাবে। যখন দেশে যেতাম কিছু কাজ করতাম, চলে আসতাম, দ্যাটস ইট, ডান। আবার যখন দেশে যেতাম 1 বছর পরে, তখন আবার কিছু কাজ করতাম। তো অল ইয়ার রাউন্ড কোনো কাজ ছিল না আসলে। কোভিড আমাদের অনেক ওলট পালট করে দিল, কিন্তু আমাদের জুম কালচারটা নিয়ে আসলো, যেখানে আমরা জুমের থ্রুতে আমরা কন্টিনিউয়াসলি অল ইয়ার রাউন্ড আমরা যোগাযোগ রাখতে পারছি বাংলাদেশের কাউন্টারপার্টদের সাথে। তো সেখান থেকেই আমাদের যাত্রা শুরু, এই কনসেপ্ট থেকে। তো জুলাইয়ের আমরা 25 তারিখে প্রথম লঞ্চ করি। আমরা 5 জন আমাদের ডিরেক্টর এখানে, হাফিজ ভাই ওয়ান অফ দ্য ডিরেক্টর, শাকিল ফরিদ, নাসের,
আতিক আছে আমাদের সাথে, আর হচ্ছে অমর শরীফ আমাদের সাথে খুবই কাজ করছে। তো আমরা শুরু করলাম, আমরা সেশন নিই প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2টা থেকে 4টা করে সেশন নিচ্ছি থ্রু জুম বিভিন্ন সাবজেক্টের উপরে। তা আমাদের অলমোস্ট 200-র উপরে সেশন নেওয়া হয়ে গেছে। আমাদের ফ্যাকাল্টিতে আছে 150 ফ্যাকাল্টি মেম্বার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, মোস্টলি ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইডেন অ্যান্ড কানাডা অ্যান্ড ইউএই। সবাই হচ্ছে বাংলাদেশি, বেশিরভাগই বাংলাদেশি মানে ন্যাশনাল, কিন্তু যারা বিদেশে কাজ করছে। কিন্তু আমরা কিন্তু নন বাংলাদেশিও ফ্যাকাল্টি মেম্বার অনেক আছে যারা অনেক সেশন নিচ্ছে। সো ইটস গোয়িং ওয়েল। আমরা শিখছি, বাংলাদেশেরও আমার অ্যাকসেপ্টেন্স সাংঘাতিক, এখানে আমাদের খুব অ্যাকসেপ্ট করেছে, সেটা আমরা খুবই কৃতজ্ঞ সবার কাছে। এবং বাংলাদেশের প্রত্যেকটা সেশনে অ্যাটলিস্ট 2জন বা 3জন করে প্যানেলিস্ট জয়েন করে অ্যাজ এ প্যানেলিস্ট প্রত্যেকটা সেশনে। তো আমাদের প্রায় বাংলাদেশ থেকে ওভার 200 থেকে 250 প্যানেলিস্ট জয়েন করেছে আমাদের সেশনগুলিতে। তা আমাদের গোলটা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে টু ট্রেন দ্য ডক্টরস, দ্যাটস ফর শিওর, টেকিং সেশন থ্রু দ্য জুম। কিন্তু আমরা কিন্তু এখন যখন কোভিডটা উঠে যাবে, যখন আমরা মোর যাতায়াত করতে পারবো, দেশে যেতে পারবো, তখন কিন্তু আমরা ইন পার্সন দেশে কাজ করব, এবং সেই কাজগুলি হবে প্রত্যেকটা সাবজেক্টের উপর, নট লাইক ওয়ান সাবজেক্ট আমরা চুজ করছি। আমরা কিন্তু যে যার জায়গা থেকে কাজ করবে। এখানে যে বলছি আমরা, আমি যেমন পার্মানেন্ট ক্রিটিক্যাল কেয়ার, হাফিজ ভাই হচ্ছে কার্ডিওলজিতে কাজ করছে, সাদিক ভাই হচ্ছে নেফ্রোলজি, আমাদের প্রত্যেকটা সাব স্পেশালিটি ইনক্লুডিং পাবলিক হেলথেও কাজ হচ্ছে বাংলাদেশে। তবে আমরা যাত্রা শুরু, অনেক দূর যেতে হবে। আমাদের ডিস্টেন্স লার্নিং এর উপর কাজ করছি। যারা স্টুডেন্ট এখন যারা ডাক্তার হয়নি তাদের উপরও আমরা কাজ করছি, ডিস্টেন্স লার্নিং করা যায় কিনা থ্রু জুম, মানে লেকচার লাইক সেশন। আর হচ্ছে আমরা ইউএসএ মিলি যারা হচ্ছে বাংলাদেশের ডাক্তার আমেরিকাতে আসতে চাচ্ছে, ইউএসএ মিলি দিয়ে ওয়ার্কিং অ্যাজ এ ডক্টর, সেখানে হচ্ছে আমরা কাজ করছি। ইউএসএ মিলি সেশন নেওয়া, কোর্স নেওয়া, বাংলা আমেরিকার হসপিটালে রোটেশন করা। ক্লিনিক্যাল রোটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেট দ্য এলওআর। আর হচ্ছে আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স নেওয়া, যেটা হেল্প করে টু গেট দ্য রেসিডেন্সি ইন মেডিসিন এন্ড আদার সাব স্পেশালিটিস। তো সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তা এখন দেখা যাক কি হয়, আপনাদের দোয়া এবং সাপোর্ট তো খুবই দরকার। অনেক ধন্যবাদ ডক্টর তাজবিরুল ইসলাম। আমি একটু ডক্টর জিয়াউদ্দিন আহমেদ আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা জেনেছি যে সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজের সাথে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার একটা জয়েন্ট কোলাবোরেশনের মাধ্যমে আপনারা একটা ইমার্জেন্সি মেডিসিনের উপর কোর্স চালু করেছেন। এই কোর্সটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, এবং এটার মাধ্যমে কিভাবে এবং কারা উপকৃত হচ্ছে সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। আমরা অনেক বছর, প্রায় 10 বছর থেকে ইমার্জেন্সি মেডিসিন বাংলাদেশ চালু করার জন্য আমরা প্রায় 60টা ইন্টারন্যাশনাল সেমিনার করছি। হাফিজও ছিল, বক্তৃতা দিয়েছে, সবাই আমরা আসি, সেমিনার করি, 3 দিনের হ্যান্ডস অন ট্রেনিং করি। এবং সরকার মন্ত্রী রুহুল হক সাহেব উনি রাজি হয়েছিলেন ইমার্জেন্সি মেডিসিন শুরু করার জন্য। বাংলাদেশে কিন্তু কেউ যদি ইমার্জেন্সিতে যায়, ওখানে যে ডাক্তার আছেন ও কিন্তু ট্রেন না। ওই আমেরিকাতে ডাক্তারি পাশ করার পরে 3 থেকে 4 বছর ইমার্জেন্সি মেডিসিনের ট্রেনিং লাগে, এবং সব ধরনের ইমার্জেন্সি ট্রেনিং। তারপরে হাসপাতালে ভর্তি করলে স্পেশালিস্টরা, আমরা তাসবিররা বা কার্ডিওলজিস্ট যারা নেবে। এটা বাংলাদেশে এখনও ল্যাকিং, উইচ ইজ ভেরি স্যাড। পাকিস্তান থেকে শুরু করে ইন্ডিয়া সবখানে ইমার্জেন্সি মেডিসিন সাবজেক্ট আছে। এটা আমরা অনেক চেষ্টা করেছি, অনেকবারই আমরা পিজিতেও ইমার্জেন্সি মেডিসিন নাই। তো আমরা অনেক চেষ্টা করছি, করার জন্য করে যাচ্ছি, সবাই মোটামুটি অ্যাওয়ারনেস হয়েছে। হঠাৎ করে আমরা দেখলাম যে ইউপেনে তারা গ্লোবাল হেলথে ফার্স্ট টাইম তারা একটা 1 বছরের ফেলোশিপ প্রোগ্রাম দিচ্ছে, যেটাতে তারা হ্যান্ডস অন ট্রেনিংয়ের জন্য তারা 5 বার ভিজিট করবে এখানে, এবং জুমে করাবে, এবং তারা একটা সার্টিফিকেট দেবে। নর্মালি ক্লিনিক্যাল সার্টিফিকেট ওই হাসপাতালে চাকরি না করলে বা হ্যান্ডস অন ডিরেক্ট অবজারভেশন না হলে কিন্তু ফেলোশিপ সার্টিফিকেট দেয় না। এই সার্টিফিকেট এমন ইম্পর্টেন্ট, আমেরিকান ইউপেনের সার্টিফিকেট, যেটা দিয়ে এখান থেকে গিয়ে ইংল্যান্ডে তার ডিরেক্টলি কনসালটেন্ট হচ্ছে। তো আমরা তখন ইমিডিয়েটলি যোগাযোগ করলাম। আমার মেয়ে আবার ইউপেনে পার্মানেন্ট ক্রিটিক্যাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারই কলিগ আরেকটা মেয়ে সেটা চালাচ্ছে, তার সাথে যোগাযোগ হলো। তারপরে আমরা ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল প্রিন্সিপাল টিটু মিয়া, আব্দুল হানিফ টাবলু, আমাদের যে প্রোগ্রাম ডিরেক্টর করা হচ্ছে। লাকিলি এটা আবার একটা প্রোগ্রাম আছে, জুনের 30 তারিখে শুরু করতে হবে। যদি আমার কথা হচ্ছিল 2 সপ্তাহের মধ্যে আমাদের শুরু করতে হচ্ছে, বিকজ যে জুমের যেটা ওইটা হচ্ছে অনেক দেশ একসাথে করে। তো ওটা আমরা করতে পেরেছি। বেশ ফান্ডিংয়ের দরকার আছে, কারণ যারা আসবে
তাদের জন্য থাকা, তারা এমনি কিন্তু পয়সা নেয় না। হ্যাঁ। ওইটার জন্য আমরা আইএফএসসি ব্যাংক, আমাদের ডিজি হেলথ থেকে আমাদের কমিটমেন্ট আছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা করতে যে 3 দিনের নোটিসে 500 অ্যাপ্লিকেন্ট আসলো, মাত্র 25 জনকে নিতে হবে। আচ্ছা। এবং সিলেকশন ওরাই করেছে, কিন্তু আমাদের এখান থেকে কারোর পারমিশনে যে কারোর পছন্দের মতো হয় নাই। তো এটা একটা বিগিনিং, এবং আমি হ্যাপি যে সার্টিফিকেশন প্রোগ্রাম ইজ ইম্পর্টেন্ট। প্ল্যানেটেরিয়াম যেটা আমরা করছি, ওরা যেটা করছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানুষকে অ্যাওয়ারনেস করা। কিন্তু আমি দেখেছি যে সার্টিফিকেশন প্রোগ্রাম করলে মানুষ এত ইন্টারেস্ট হয়, তারা জানে আমার একটা সার্টিফিকেট পেলাম। সার্টিফিকেটটা বিদেশেও সম্মানিত। ঠিক এই জন্য আমি নার্সিং এবং টেকনোলজি সার্টিফিকেট, আমেরিকান অ্যালাইড সায়েন্সের যেটা অফিসিয়াল, ওইটাও আমরা পেয়েছি। আমরা শুরু করব টেকনিশিয়ানদের জন্য সার্টিফিকেট ট্রেনিং সিমিলারভাবে। এখানে হেল্প লাগবে, কারণ এখানকার ইমার্জেন্সি মেডিসিন বা অন্য টেকনিশিয়ানদের হ্যান্ডস অন ট্রেনিংয়ের জন্য হেল্প লাগবে। তো আমরা যেটা একবার শুরু করছি, হোপফুলি, যেমন কিডনিতে আমি আলাপ করেছি, নেফ্রোলজিতে এরকম করতে পারবো, তাসবির হতে এরকম করতে পারবে, যেটা সার্টিফিকেট দেওয়া কারোর সাথে একটা ইউনিভার্সিটির সাথে, যেটা আমেরিকার ইউনিভার্সিটি। তো এখন অ্যাওয়ারনেসের পরে বাংলাদেশিরা কিন্তু খুব ভেরি ভার্সেটাইল এবং খুব ট্যালেন্টেড, তারা কিন্তু খুব ইন্টারেস্টেড এগুলো নেওয়ার জন্য। তো এটা ছিল আমাদের উদ্দেশ্য একটা, যে ইমার্জেন্সি মেডিসিন বাংলাদেশে চালু হয়নি এখনও, এটা দিয়ে একটা পুশ করা হবে চালু করার জন্য সরকারকে। আর সেকেন্ড হচ্ছে যে এই সার্টিফিকেশন প্রোগ্রাম বিদেশের ইউনিভার্সিটির সাথে করা, যে প্রোগ্রাম থেকে ইন্টারন্যাশনালি আমাদের ফেমাস হবে, এবং আমাদের যে এখানকার যে বিসিপিএস যারা সার্টিফিকেট গিভিং অথরিটি, তারাও আস্তে আস্তে ঢিলা হবে, হয়ে অ্যাকোমোডেট করবে ওদের। এখনো তাদের স্ট্রিক্ট রুল আছে, যেটা ডিফিকাল্ট হবে বিদেশের ইউনিভার্সিটি সার্টিফিকেশন। তো উই আর ওয়ার্কিং অন দ্যাট। জি, অনেক ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। আমি একটু ডক্টর তাজবুল ইসলাম আপনার কাছে যেতে যাচ্ছি। আপনি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সম্পর্কে বলছিলেন, এর কাজের ধারা সম্পর্কে বলছিলেন, কিন্তু আমি একটু মাইক্রো লেভেলে যেতে চাই। আমি জানতে চাই যে কিভাবে বাংলাদেশে এটার কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে, কারা কোঅর্ডিনেট করছে, কাদের সাথে আপনারা কোলাবোরেট করছেন, এই বিষয়গুলো যদি একটু বলেন তাহলে আমরা বুঝতে পারবো যে কারা কিভাবে এর সাথে সংশ্লিষ্ট হতে পারে বাংলাদেশ থেকে। ধন্যবাদ আবার আপনাকে। তো আসলে আমরা যেটা বললাম, আমাদের যাত্রা শুরু প্রায় জুলাই 2020-তে। তো আমরা জুম বেসড কাজ করছি এখন, থ্রু জুম, এবং সেখানে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি হচ্ছে এক্সপ্রেসিভস, দ্যাটস ফর শিওর। আমাদের যে ইনস্টিটিউটের সাথে আমরা কাজ করছি এখন, যেমন আমরা রিসেন্টলি কিছু সাইন করেছি, যেমন বিসিপিএস এর সাথে আমরা এমইউ করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটির সাথে আমরা বিএসএম এমইউ, যেটা সেখানেও আমরা একটা এমইউ সাইন করেছি। আমরা অনেক কিছু মেডিকেল কলেজ আছে, তাদের সাথে আমরা এমইউ প্রায় ফাইনাল পর্যায়ে সাইন করার মতন হচ্ছে, যেখানে আমরা ডিস্টেন্স লার্নিং এর উপর কাজ করব। তো আচ্ছা, আমাদের ক্ষেত্রটা হচ্ছে আসলে মেডিকেল ফিল্ড। আমরা কাজ করব হসপিটাল এবং মেডিকেল কলেজদের সাথে ইনিশিয়ালি। আমাদের ইচ্ছা আছে গ্রাম পর্যায়ে কাজ করা, যারা হচ্ছে জেনারেল প্র্যাকটিশনার একদম গ্রামে কাজ করছে, তাদেরকে নিয়েও কাজ করা। তারা কিভাবে একটা রোগীকে কিভাবে চিকিৎসা দিতে পারে, তাদের একটা গাইডলাইন তৈরি করা, তাদের একটা প্রোটোকল তৈরি করে দেওয়া, সেটার উপর আমরা কাজ করছি। আমাদের একটা ফাউন্ডেশন ফর ডক্টরস রাইট বলে একটা অর্গানাইজেশন আছে, যার চেয়ারম্যান হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড আবুল হাসনাত মিল্টন। তার সাথে আমার অনেক কথা হয়েছে। আমরা ইনশাল্লাহ একটা প্ল্যাটফর্ম তৈরি করবো, দুই প্ল্যাটফর্মে আমরা দুই অর্গানাইজেশন মিলে একটা কাজ করব, হাউ টু হেল্প দ্য জেনারেল প্র্যাকটিশনার অ্যাট দ্য ভিলেজ লেভেল। তো সেটারও একটা প্রজেক্ট নিচ্ছি আমরা হাতে। তো ওভারঅল আমি যেটা বলছি, আমরা কাজ করছি হচ্ছে মেডিকেল কলেজ, হসপিটাল, তারপর হচ্ছে গ্রাম পর্যায়ে একদম যারা জেনারেল প্র্যাকটিশনার তাদের সাথে, এবং জুনিয়র ফিজিশিয়ানদের ট্রেনিং দেওয়া, এবং যারা হচ্ছে চেষ্টা করছে আজকে ইউকে তে ট্রেনিং নিবে বা ইউএস তে ট্রেনিং নিবে, সেই ট্রেনিংটা কেমনে করানো যায়। আমরা শুধু বাংলাদেশে ট্রেনিং দিব তা না, কিন্তু আমরা আছে যে যেটা আমাদের পিএইচএর যেটা একটা ইউনিক, যে যারা ওদেরকে আমরা নিয়ে আসবো আমেরিকাতে, they will get trained in America, not in just বাংলাদেশে যে আমরা ট্রেনিং দেবো। সো ওরা ইউএসএ তে আসবে, they will do rotation in different hospital and different subspecialties। তো সেটাও আমরা কাজ করছি। সেখানে কিছু লিমিটেশন থাকবে, হয়তো বা হ্যান্ডস অন কিছুটা করলে পুরোটা করা যাবে না, কিন্তু অবজারভারশিপ বা 1 to 3 months রোটেশন। তারপর আমরা একটা কাজ করছি ট্রাভেল ফেলোশিপের উপরে, যাতে এসে ওরা হচ্ছে বেশ অনেকক্ষণ কাজ করতে পারে অ্যাজ এ ফেলো।
উই কল ট্রাভেল ফেলোশিপ, সেটাও আমরা ফান্ডিং চেষ্টা করছি করা, এবং তারা যেন ভালো ভালো ইনস্টিটিউটে যেমন কার্ডিওলজি, পালমোনারি কিডনি কেয়ার, জিআই, কোলোরেক্টাল, এই 4টার উপরে মোটামুটি আমরা সেট করে ফেলেছি। এখন দেখা যায় কিছু কাগজপত্র পেপার ওয়ার্ক করতে হবে। আর লাস্টলি হচ্ছে আমরা গ্রেটফুল টু এক্সপ্রেসিভ কমিউনিকেশন, তারা আমাদের পুরো লজিস্টিকটা সাপোর্ট দিচ্ছে এবং খুব হেল্প করছে। ভেরি গ্রেটফুল। আমি দুইজনের নাম বলবো যারা আসলে আমাদেরকে এই সায়েন্টিফিক পার্টনার হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, ইউনাইটেড হসপিটাল। আজকে ওনাদের সাপোর্ট ছাড়া হয়তো আমরা এত দূরে এগোতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। প্রফেসর হাফিজুল আহসান, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমরা ডক্টর তাজবিরুল ইসলামের কাছ থেকে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার যে কার্যক্রমগুলো শুনছিলাম, সেখানে কিন্তু এডুকেশনের একটা বিশেষ সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, যে মানুষকে এডুকেট করে তোলা, বাংলাদেশের চিকিৎসা পেশায় যারা জড়িত আছে তাদেরকে আরও দক্ষ করে তোলা। তো আপনার কাছে জানতে চাই যে মেডিকেল প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার একজন ডিরেক্টর আপনি, তো সেই সূত্রে বাংলাদেশের মেডিকেল কারিকুলামে, অর্থাৎ যেখান থেকে আমাদের চিকিৎসকরা তৈরি হচ্ছেন যে কারিকুলামের ভিত্তিতে, যে চিকিৎসার মধ্য দিয়ে, চিকিৎসা শিক্ষার মধ্য দিয়ে, সেখানে কোনো কাজ করার পরিকল্পনা বা ইচ্ছা কি আপনাদের আছে? অবশ্যই আছে আমাদের। আমি নিজে এখন নেভাডা চ্যাপ্টার অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির গভর্নর। আমাদের কলেজ থেকে ধরেন গাইডলাইন্স এবং স্ট্রাকচারাল প্রোগ্রাম দেয়। আমি কার্ডিওলজি ফেলোশিপ প্রোগ্রাম ইউনিভার্সিটি নেভাডা লাস ভেগাসের প্রোগ্রাম ডিরেক্টর। আমরা কার্ডিওলজিস্ট তৈরি করি। তো এই প্রোগ্রামগুলো আমি মনে করি একটা স্ট্রাকচার্ড প্রোগ্রাম হওয়া দরকার। ইটস লাইক এ মোল্ড। এটা এই মোল্ডের ভিতরে আসলে প্রোডাক্টটা মানে এক্সপেক্টেড। আমরা চাই যে ডাক্তার তৈরি হোক যারা ফুললি ট্রেইনড এবং যারা আমাদের একটা ওয়ার্কফোর্স হতে পারে রোগীদের সেবা দেওয়ার জন্য। সুতরাং ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামের ভিতরে যাব এবং যে ধরনের নিড, সেই ধরনের নিডকে মাথায় রেখে ডাক্তার তৈরি করব এবং বিশেষজ্ঞ ডাক্তার তৈরি করব। তো তার জন্যে আমরা চাই যে আমাদেরকে ইউটিলাইজ করা হোক, কারিকুলামের সঙ্গে আমরা যুক্ত হই এবং এটা অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম, যে আমাদের দেশের জন্য কী ধরনের দরকার, প্রযুক্তিতে দুনিয়া কোথায় গেছে সেটাকে অ্যাকোমোডেট করে কী ধরনের কারিকুলাম হলে ভালো হয়। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদেরকে যেন যদি যুক্ত করা হয় এই ধরনের প্রোগ্রামে, আমরা আমাদের মতো করে। এবং আমাদের দেশের প্রোগ্রামটি কিন্তু তাহলে একটা আন্তর্জাতিক একটা আউটলুক পাবে এবং বিশ্বের অন্য দেশ থেকেও কিন্তু আমরা উপকৃত হব। এবং আপনি নিজেও ট্রেইনড হপকিন্স থেকে, আপনি জানেন যে এভিডেন্স বেসড মেডিসিন, এবং এটা আমাদের আরও বেশি করে দরকার, কারণ চিকিৎসাতে একটা ব্যয়ও আছে। আমাদের এখানে থার্ড পার্টি পেয়ার নাই, আমাদের এখানে আউট অফ পকেট এক্সপেন্সিভ। প্রত্যেক বছর প্রায় 64 লাখ লোক হাসপাতালে ভর্তি হওয়ার জন্য দারিদ্র্য সীমার এক ধাপ নিচে নেমে যায়। সুতরাং আমরা কিভাবে এই হসপিটালাইজড কেয়ার এই কস্টটাকে কমিয়ে রাখতে পারি, সেই প্রসঙ্গেই একদিকে যেমন আমাদের দরকার এডুকেশন এবং দক্ষ জনশক্তি, আরেকদিকে দরকার ওভারসাইট, এবং সেজন্যই কনসেপ্টটা নিয়ে আসার দরকার কেমন করে আমরা অ্যাকাউন্টেবল হেলথ কেয়ার সিস্টেমটা যেন কালচারে পরিণত হয়। এটা অনেকটা ক্রিকেটের সে বিশেষজ্ঞ যে দেশি বিদেশি খেলোয়াড় মিলিয়ে আলটিমেট লক্ষ্য হচ্ছে মানে স্ট্যান্ড আপ কেয়ার প্রোভাইড করা এবং আরও উন্নতি করা। অনেক ধন্যবাদ। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আজকাল কোনো আলোচনায় আসলে কোভিডের আলোচনা ছাড়া মানে সম্পূর্ণ হয় না, সেই জন্য জানতে চাচ্ছি যে ওমিক্রনের একটা ঢেউ আমরা দেখতে পাচ্ছি, আপনার কি মনে হয় এটার ব্যাপারে আপনার প্রেডিকশন কি? এটা কতটুকুন ভয়াবহ এবং বিশ্বে কতটুকুন এটা হ্যাভক সৃষ্টি করতে পারে, খুব সংক্ষেপে বলতে হবে আমাদেরকে। এটা তো মোটামুটি এভরিডে এগুলো প্রেডিকশন হচ্ছে, আমরা তো কিছুই জানতাম না কোভিড সম্বন্ধে, আমরা শুনছি, জানছি, শিখছি। তো আপাতত যেটা মনে হচ্ছে যে ওমিক্রনটা অবভিয়াসলি খুব বেশি ইনফেকশাস, ডাবল ডোজ নেওয়ার, ভ্যাকসিন নেওয়ার পরে হচ্ছে। যাদের ভ্যাকসিন নিচ্ছেন তাদের মাইল্ড হচ্ছে, যারা ভ্যাকসিন আনভ্যাকসিনেটেড তারা মারা যাচ্ছেন। এই জন্য ভ্যাকসিন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর আরও ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রোটেকশন করা, গার্ড ডাউন না করা, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। কেন বলছি? অনেকে মনে করবে ওমিক্রন হয়েছে, আমার তো সর্দি হলে চলে যাবে, কিন্তু আমরা দেখেছি যে NIHS স্টাডিতে একজনের কোভিড ভালো হওয়ার পরে 1 বছর পরে তাদের অটোপসি দেখা গেছে তাদের 84 বডির অর্গান সিস্টেমে কোভিড ভ্যাকসিন আছে। তার মানে ওমিক্রন কিন্তু যদি এখনই ইমিডিয়েট আমি মারা যাচ্ছি না, কিন্তু এটা যে এফেক্ট কী হবে আমরা জানি না। তো আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে, আমাদের প্রোটেকশনে সিরিয়াসলি ভালো মাস্ক ব্যবহার করতে হবে, যতদিন পর্যন্ত না এটা শেষ হয়, এটা একটা এন্ডেমিক না হয়ে যায়। এন্ডেমিক হওয়ার মতো মানে এটা
একটা বা ফ্লুর মতো হওয়ার একটা চান্স আছে, আশা করছি আমরা। তো এটাই আমাদের আপাতত আমরা সবাই জানি। জি, অনেক ধন্যবাদ। আমি একটু ডক্টর তাজবুল ইসলাম খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার পক্ষ থেকে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বা কি করতে যাচ্ছেন, যদি সংক্ষেপে আমাদেরকে দু একটা বাক্যের মধ্যে বলতে পারেন। আচ্ছা, আমি যদি একদম বুলেট পয়েন্ট মতন বলতে থাকি যে আমাদের প্ল্যানটা কি, আসলে প্রথমে হচ্ছে আমাদের এডুকেশনের উপর কাজ করা, এবং এডুকেশনের উপর কাজ করা হচ্ছে যেটা হাফিজ ভাই বলেন কারিকুলামের উপর আমাদের কাজ করার ইচ্ছা আছে। ডাক্তারদের যারা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট তাদের উপরও কাজ করার ইচ্ছা আছে, যারা ডাক্তার হয়ে গেছে তাদের উপরও কাজ করার ইচ্ছা আছে ট্রেনিং। নাম্বার 2 হচ্ছে নট অনলি ট্রেনিং ইন বাংলাদেশ, তাদেরকে আমার ইচ্ছা আছে কিছু ট্রাভেল ফেলোশিপ দিয়ে বিদেশে ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউএসএতে নিয়ে এসে তাদের ট্রেনিং দেওয়া, সেটাও একটা ইচ্ছা আছে। 3 নম্বর ইচ্ছা আছে জুমের থ্রুতে আমাদের সেশনগুলি নেওয়া। 4 নম্বর ইচ্ছা আছে আমাদের ডিস্টেন্স লার্নিং, যেটা হচ্ছে আমরা দূরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইউকে, ইউএসএ থেকে ক্লাস নেওয়া ফর দ্য মেডিকেল স্টুডেন্ট। নাম্বার 4 হচ্ছে আমরা পিএইচএ ক্যাম্পাস অ্যাম্বাসেডর বানানোর ইচ্ছা আছে আমাদের। প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের পিএইচএ অ্যাম্বাসেডর থাকবে, যারা আমাদের যে কনসেপ্টগুলি আরো ডিসেমিনেট করতে পারবে। তারপর হচ্ছে আমাদের লোকাল যে এক্সপার্টিস যারা আছেন, আজকে আমরা অনেকের সাথেই কাজ করছি, সেটাই হচ্ছে আসল, তাদের সাথে কাজ করা, এক্সচেঞ্জ বা আইডিয়া এক্সচেঞ্জ করা, সেটা সেখান থেকে আমরাও শিখবো, তারাও শিখবে, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে কাজ করা, সেটা ইচ্ছা আছে। আর লাস্ট হচ্ছে আমরা যারা জেনারেল প্র্যাকটিশনার, যারা গ্রাম পর্যায়ে আছে, যাদের এখন তো ইন্টারনেট সবখানে আছে, কিন্তু তাদের কিন্তু আসলে শিক্ষার জায়গাটা খুব কম, সেখানে যদি আমরা যদি পৌঁছতে পারি, তাদেরকে আমরা এডুকেট করতে পারি। আরেকটা হচ্ছে ইএমএস এর উপর খুব কাজ করার ইচ্ছা আছে, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, যেটা বাংলাদেশে খুব পিছিয়ে আছে। আর হচ্ছে নার্সিং, এই দুটোর উপরও কাজ করার ইচ্ছা আছে, এবং সেটা আমরা অচিরেই শুরু করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি যে ডিজিটাল লার্নিং প্রোগ্রাম বারডেমের যেটা আছে, তাদের সাথেও আমরা কোলাবোরেশনে যাচ্ছি। বারডেমের যে ডিজিটাল লার্নিং প্রোগ্রাম, মানে যেখানেই আমরা পারি কোলাবোরেট করা, যাতে করে এটা আমরা দেশের জন্য কাজ মানে ভালো হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব চমৎকার একটি আলোচনা হয়েছে। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আজকের আলোচনায় খুব চমৎকার কিছু আলোচনা হয়েছে। কেবলমাত্র একজন রোগী ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা নেবেন, ভালো হয়ে যাবেন অথবা যাবেন না, এই যে একটা চিন্তা, এর বাইরেও যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে বৃহত্তর জনগোষ্ঠীকে সংশ্লিষ্ট করে একটা কিছু করার প্রবণতা আছে, প্রক্রিয়া আছে, সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার দুয়ার যেন আজকে খুলে গিয়েছে আমাদের এই আলোচনার মধ্যে থেকে। আমরা ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার অনেক কার্যক্রমের কথা শুনলাম, এভিডেন্স বেসড মেডিসিনের কথা তারা বলেছেন, যেটা কিন্তু আমরা সবাই মুখে বলি, কিন্তু আমাদের কারিকুলামের যেই সীমাবদ্ধতা আছে তার কারণে সেই এভিডেন্স বেসড মেডিসিন কিন্তু আমরা আমাদের দেশে অনেকদিন ধরেই অ্যাডপ্ট করতে পারছি না। টেকনোলজির কথা উঠে এসেছে, যে জুমের কথা এসেছে, যেটা খুবই আমরা সবাই ব্যবহার করছি। এছাড়াও নানা রকমের ডিস্টেন্স লার্নিং টেকনোলজি আমরা ব্যবহার করি, কিভাবে চিকিৎসার শিক্ষা শুধু নয়, চিকিৎসার সেবাকেও আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে মেডিকেল ইমার্জেন্সি মেডিসিন নিয়ে। এবং সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা নিয়ে, যে এখানে যারা আছেন তারা সবাই স্বনামধন্য প্রথিত যশা চিকিৎসক, কিন্তু তারা নার্সিং প্রফেশনের কথা ভুলে যাননি, কারণ চিকিৎসার যে সেবাটা, সেটা রোগীর একদম কাছে পৌঁছে দেওয়ার কাজটি কিন্তু একজন নার্সের, এবং সেই বিষয়ে যে কাজ করার একটা জায়গা আছে, প্রয়োজনীয়তা আছে, যেটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আমরা যেমন চিন্তা করছি তেমনি চিকিৎসকরাও চিন্তা করছেন। এটা খুবই আশার বিষয়, এটা অত্যন্ত চমৎকার একটি বিষয়। কাজে আমরা আমাদের ভবিষ্যতের বাংলাদেশের চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা সেবা নিয়ে আমরা আশাবাদী হতে পারি, এরকম একটি আশাবাদ এখানে রেখে আমাদের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।